জিওপলিটিক্সে আপনাকে স্বাগত। পাকিস্তানে এমন কিছু ঘটছে যা ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। দেশটিতে এবার ট্যাঙ্ক নামেনি, বন্দুকও না, চুপচাপ সংবিধানের ভেতর ঢুকে সামরিক শাসনকে স্থায়ী করার প্ল্যান শুরু হয়েছে। এবার সেনাবাহিনী ক্ষমতা দখল করছে অভ্যুত্থানের মাধ্যমে নয়, বরং আইনের মাধ্যমে। এবং এই পুরো ঘটনার পেছনে একটি নাম, ফিল্ড মার্শাল আসিম মুনির। পাকিস্তান সরকার ২৭তম সংবিধান সংশোধনী বিল পেশ করেছে, অর্থাৎ দেশের ক্ষমতার স্ট্রাকচার বদলে দেওয়ার একটা আইনি অপারেশন। ভারতে সংবিধান ১০০ বারেরও বেশি সংশোধন হয়েছে, কিন্তু পাকিস্তানে যখনই সংশোধন হয় তা গণতন্ত্রের জন্য নয়, সামরিক নিয়ন্ত্রণকে বৈধ করার জন্য হয়। এই বিলের মাধ্যমে পাকিস্তানে প্রথমবার তৈরি হচ্ছে একটি নতুন সুপার পদ, চিফ অফ ডিফেন্স ফোর্সেস বা সিডিএফ। এবং এই পদে বসানো হচ্ছে সেনাপ্রধান আসিম মুনিরকে আজীবনের জন্য। হ্যাঁ, ঠিক শুনেছেন, সেনাপ্রধান নয়, এখন তিনি ফিল্ড মার্শাল, এবং তিনি অফিস থেকে বিদায় নেবেন না মৃত্যু না হওয়া পর্যন্ত। এখন পর্যন্ত পাকিস্তানের সামরিক কমান্ড আলাদা আলাদা ছিল, আর্মি চিফ, এয়ার চিফ, নেভি চিফ। কিন্তু নতুন সংশোধনীর মাধ্যমে ৩ বাহিনীর ওপরে একটি একক সর্বোচ্চ ক্ষমতার আসন তৈরি করা হচ্ছে। এবং এই পদটি কাকে জবাবদিহি করবে? না প্রধানমন্ত্রীকে, না সংসদকে, বরং শুধু রাষ্ট্রপতিকে। অর্থাৎ পাকিস্তানের নির্বাচিত সরকার আর সেনাবাহিনীর ওপর কোনো নিয়ন্ত্রণ রাখতে পারবে না। বিচার বিভাগ, প্রদেশগুলোর স্বায়ত্তশাসন সবই ধীরে ধীরে নামিয়ে দেওয়া হচ্ছে সামরিক ছাতার নিচে। এখন আপনি ভাবছেন, এটা কি হঠাৎ করা সিদ্ধান্ত? না, এই পুরো প্ল্যানের বীজ রোপণ হয়েছিল অপারেশন সিন্দুরের রাতেই। অপারেশন সিন্দুরে পাকিস্তানের অসম্মানজনক পরাজয়ের পর এমন একজন সুপার অধিনায়ক চাই, যিনি দেশের ভেতরের রাজনীতি না মেনে শুধু সেনাবাহিনীর স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। পাকিস্তান প্রত্যক্ষে মানে না, কিন্তু প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিজেই বলেছেন, এই অপারেশন আমাদের অনেক কিছু শিখিয়েছে। উনি যা বলেননি তা হল, সেনাবাহিনীর ভেতরে তখনই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আর কখনো বেসামরিক সরকারের হাতে নিরাপত্তা নীতি থাকবে না। এটা শুধু প্রতিশোধ না, এটা একদম স্থায়ী কাঠামোগত পরিবর্তন। এই সংশোধনীর মাধ্যমে শুধু সেনাবাহিনীর ক্ষমতা বাড়ছে না, বিচার বিভাগও নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। যে দেশে ইমরান খানকে আদালত রক্ষা করতে পারেনি, সেই দেশে ভবিষ্যতে বিচারপতিদের নিয়োগ করবে আবারও সরকার সেনা জোট। এবং সিন্ধু, বালুচিস্তান, যে প্রদেশগুলো দীর্ঘদিন ধরে স্বায়ত্তশাসন দাবি করে আসছে, তাদের বাজেট, প্রশাসন, নিরাপত্তা সব এখন ইসলামাবাদ কেন্দ্রিক হবে। অর্থাৎ একটা দেশ যেখানে বিচ্ছিন্নতাবাদ ছিল, এখন সেটি আরও বাড়বে। এখন প্রশ্ন উঠছে, এত ক্ষমতা কেন প্রয়োজন? কোনো আসন্ন যুদ্ধের প্রস্তুতি? না, যুদ্ধের প্রস্তুতি নয়, ক্ষমতা স্থায়ী করার প্রস্তুতি। ভারতের জন্য এর অর্থ কী? ভারত কখনো পাকিস্তানের সঙ্গে যুদ্ধ চায়নি, কারণ ভারত নির্মাণে বিশ্বাস করে, ধ্বংসে নয়। কিন্তু পাকিস্তানের সেনাবাহিনী যখন পুরো রাষ্ট্র হয়ে ওঠে, তখন তাদের রাষ্ট্রনীতি বলতে থাকে কিভাবে ভারতকে ব্যস্ত রাখা যায়। ভারত চাইলেও শান্তি, পাকিস্তানের সামরিক নেতৃত্ব চায় অস্থিরতা, কারণ শান্ত পাকিস্তানে সেনাবাহিনীর দরকার পড়ে না। চীন ইতোমধ্যে খুশি, ওরা সিপিইসির জন্য বেসামরিক সরকারের ঝামেলা চায় না। এখন সব কিছু সরাসরি ফিল্ড মার্শালের হাতে গেলে চীনের জন্য চুক্তি, বন্দর, নিরাপত্তা সব সহজ হবে। আর আমেরিকা, ট্রাম্প ফিরে এলে পাকিস্তান আবার হবে কৌশলগত মিত্র, বিশেষ করে যদি চীনকে ব্যালেন্স করতে হয়। এখন পাকিস্তানের ভেতরে অবস্থা কি? ইমরান খানকে কারাগারে রেখে বলা হচ্ছে গণতন্ত্র চলছে। বিচার বিভাগ পুরোটাই চাপে, মিডিয়া সেন্সরশিপে, অর্থনীতি দেউলিয়া অবস্থায়। এবং এখন যদি বালুচিস্তান বা সিন্ধু প্রদেশ এই সংশোধনী চ্যালেঞ্জ করে, ফলাফল হবে মিলিটারি অপারেশন, গ্রেফতার বা চুপ করিয়ে দেওয়া। আজ পাকিস্তান এমন এক পর্যায়ে দাঁড়িয়ে, যেখানে সেনাবাহিনী আর রাষ্ট্রের অংশ নয়, রাষ্ট্রই সেনাবাহিনীর অংশ হয়ে গেছে। মোশাররফের সময়ও সামরিক শাসন ছিল, কিন্তু তা ছিল অস্থায়ী। এইবার পরিবর্তন স্থায়ী, কারণ তা সংবিধানের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আগামী ৫ থেকে ১০ বছর পাকিস্তান কেমন হবে তা এখন আর নির্বাচনের ওপর নির্ভর করছে না, বরং একজন মানুষের ওপর, আসিম মুনির।
এবং এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, একজন আজীবন ফিল্ড মার্শাল, যিনি নির্বাচিত নন, যিনি সাংবিধানিকভাবে অপ্রতিদ্বন্দ্বী, তিনি কি ভারত বিরোধী নীতি বাড়াবেন নাকি ভেতরকার বিদ্রোহ সামলাতে ব্যস্ত থাকবেন? যাই হোক, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি এখন আর আগের মতো থাকবে না। আজ যেটা পাকিস্তানে হচ্ছে, কাল তা প্রভাব ফেলবে পুরো অঞ্চলে। তাই ভিডিও শেষে প্রশ্ন রেখে যাচ্ছি, এটা কি পাকিস্তানের শেষ বেসামরিক অধ্যায় নাকি নতুন সামরিক অধ্যায়ের শুরু? নিচে কমেন্টে লিখে বলুন আপনার মতে এই পরিবর্তন ভারতের জন্য সবচেয়ে বড় হুমকি না পাকিস্তানের জন্যই সবচেয়ে বড় বিপদ।